আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ইফতারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আমাদের দেশের একটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে হসপিটালিটি বা মেহমানদারি বলা যায়। মেহমান আসলে যে একটা আন্তরিকতা, ব্যস্ততা, মেহমানের জন্য এটা সেটা স্পেশাল বিভিন্ন ধরনের রান্নাবান্না করা, সেটা মনে হয় আমাদের দেশের মতো আর কোনো দেশেই খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের মেহমানদারির একটা বিখ্যাত পার্ট হলো জামাই বরণ, বা কেউ কেউ বলে থাকেন জামাই আদর। মানে শ্বশুরবাড়িতে যখন মেয়েদের হাজব্যান্ডরা আসে, তখন শ্বশুরবাড়ির মানুষ ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন ধরনের রান্নাবান্না করতে। আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে শুধু রান্নাবান্না, ইফতার প্রিপারেশনের ভিডিও দেখানো হবে। আমি জানি প্রতিটা এলাকাতেই কিছু নির্দিষ্ট খাবার দাবার আছে, কিছু ট্রেডিশন আছে। মেয়ের জামাইরা যখন আসে তখন সেটা ফলো করা হয়। আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি করতে, আমরা ততটা বেশিও করিনি। আমার হাজব্যান্ড আবার অতিরিক্ত খাবার খেতে পারে না, আমরা তাই খুবই মিনিমাল একটা আয়োজন করেছি, যেটুকু না করলেই নয়। অনেকে আছেন মেয়েদের হাজব্যান্ড আসলে অনেক বেশি আয়োজন করে। আপনারা বলবেন এই এলাকায় এত কম আয়োজন করা হয়, আসলে তা না, আমাদের এলাকায় কিন্তু অনেক বেশি আয়োজন করা হয়। বরং অন্যান্যদের তুলনায় আমি দেখি অনেক ক্ষেত্রে অনেক বেশি আয়োজন করা হয়। অনেকে বলে থাকেন যে যার যার এলাকার জামাই আদরটা অনেক বেশি আয়োজন করা হয়। আমার মনে হয় যেন যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার এলাকা অনুযায়ী সবাই সবার সর্বোচ্চটা দিতে চেষ্টা করে। আসলে মেয়ের জামাই বলে কথা, আমাদের দেশে একটা জিনিস মানা হয় যে জামাইদেরকে আদর করা হলে মেয়েও সুখে থাকবে, বা শ্বশুরবাড়িতে যত বেশি আন্তরিকতা দেখানো হবে মেয়েটাও সেই বাড়িতে সুখে থাকবে। কিন্তু আমি জানি না এই কথাটা কতটা সত্য। প্রত্যেকটা বাবার বাড়ি চেষ্টা করে মেয়ে শ্বশুর বাড়িতে যথাসাধ্য নিজেদের সামর্থ্য অনুযায়ী, বা কেউ কেউ সামর্থ্যরও ঊর্ধ্বে গিয়ে চেষ্টা করে থাকেন। কিন্তু তারপরেও কতজন মেয়েই বা শ্বশুরবাড়িতে সুখ পায় বলুন তো? আমার মনে হয় শুধু জামাই আদর না, বউ আদরটাও দরকার, সেরকমও একটা আয়োজন রাখা উচিত। অনেক বাসায় ইদানিং দেখি এটা করা হয়, বউরা যখন নতুন নতুন যায় শ্বশুরবাড়িতে তখন তারা অনেক রকম আয়োজন করে, কিন্তু সব বাড়িতে আসলে করা হয় না। আমরা জাতি হিসেবে মেয়েদেরকে অনেক নগণ্য মনে করি। শ্বশুরবাড়িরা মনে করে বাবার বাড়ির ঠেকা, বা একটা মেয়ের মনে হয় বিয়ের পরে তাদের বাড়ি ছাড়া আর উপায় নেই। আসলে এটা কিন্তু অনেক ক্ষেত্রে সত্যি, অনেক ক্ষেত্রে সত্যি নয়। অনেক মেয়ে কিন্তু এখন স্বাবলম্বী। তাই যাদের ছেলে আছে, ছেলেদের বাড়ির মানুষের কিন্তু উচিত নিজেদের মেন্টালিটিটা চেঞ্জ করার। এখন সবাই স্বাবলম্বী, বা যারা স্বাবলম্বী নয় তারাও চেষ্টা করলে স্বাবলম্বী হতে পারবে। এরকম ঘরে বসে অনেক কাজ আছে যেটা করলে স্বাবলম্বী হওয়া সম্ভব। আপনাদেরকে আমি সেই টিপস দিয়ে একটা ভিডিও দেব ইনশাল্লাহ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। ইদানিং দেখি দুই একজন আপু আমাকে গঠনমূলক অনেক কমেন্ট করেন বা পরামর্শ দেন ভিডিও নিয়ে। আমি চাইবো ভালো না লাগলে সেই পরামর্শ দিবেন। অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এখনও এক্সপার্ট নই বা প্রফেশনাল নই। তাই যতটুকু পারি করি, মানে চেষ্টা করি। আমার পাশে থাকতে, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রিপারেশানগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি কি তৈরি করা হচ্ছে। প্রথমে তৈরি করা হচ্ছিল ছোলা। ছোলা না হলে তো আমাদের ইফতার সম্পূর্ণই হয় না। এখানে ঠান্ডা ঠান্ডা ফালুদা তৈরি করা হচ্ছে। এই ফালুদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া হয়েছে, অবশ্যই দেখবেন। আর এখানে
পেঁয়াজি ভাজি করা হচ্ছে। তারপর একে একে ধাপে ধাপে সব কিছুই ভাজি করা হবে। আমরা আসলে তেমন বিশেষ আয়োজন করিনি, নর্মালি যা আয়োজন করা হয় সেটাই করেছি। আমরা খাবার নষ্ট করা, অতিরিক্ত খাবার তৈরি করা পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও পছন্দ করে না। সে একদম ঘরের মানুষের মতোই। এখানে পেঁয়াজিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি বেশি কালো করে ভাজতে পছন্দ করি না। একটু যখন ব্রাউন কালার হয় তখনই নামিয়ে নিই। একটু মিডিয়াম আঁচে ভাজি, যেন ব্রাউন কালার হলেই ভেতরে হয়ে যায়। এই যে এরকম একটা কালার আসলে নামিয়ে ফেলি। বেশি কড়া হয়ে গেলে আবার যখন ঠান্ডা হয় তখন শক্ত হয়ে যায়, যেটা আমার পছন্দ না। তারপর এখানে বেগুনি বসিয়ে দিচ্ছিলাম। আমি আর আম্মু একসাথে ইফতার রেডি করছিলাম। বাবার বাসায় থাকলে আমরা দুইজনই ইফতার রেডি করি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই অলরেডি জানেন আমি প্রথম ইফতারটা বাবার বাড়িতেই করেছি। একটু অসুস্থ হওয়ার কারণে নিজের বাসায় যাওয়া হয়নি। তারপর চিন্তা করলাম হাজব্যান্ডকে একদিন ইফতারের দাওয়াত দিই, যেহেতু আমিও আছি আম্মুর একটু হেল্প হয়ে যাবে। বেগুনিগুলো হয়ে গিয়েছিল, সব নামিয়ে নিয়েছি। এবার চিকেন ফ্রাইগুলো দিচ্ছিলাম। অন্যান্য জিনিসের তুলনায় চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে। আমরা আগেই ম্যারিনেট করে নিয়েছি, তারপরও অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজছিলাম যেন ভেতরে ভালো করে ভাজা হয়। কারণ যদি আপনি বেশি আগুন দেন উপরে পুড়ে যাবে কিন্তু ভেতরে হবে না। তাই অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজছিলাম আর বারবার নেড়ে দিচ্ছিলাম। তো এখানে একটা মজার জিনিস হয়েছিল, আম্মু এই যে দেখছেন বেতের, এগুলো আমাদের এলাকায় কাইম বলা হয়। তো এই খুন্তিগুলো দিয়ে আম্মু উল্টাতে বেশি পছন্দ করে, আর আমি যে টিনের খুন্তি আছে সেগুলো দিয়ে উল্টাই। মানে এগুলো দিয়ে আমি ততটা ভালো করে পারি না। তো আম্মু বলছিল এগুলো দিয়ে ভালো হবে, তুই দেখ করে দেখ। তো আমি আর পারছিলাম না, প্রায় পুড়ে পুড়ে যাচ্ছিল। পরে আম্মুকে বললাম যে আপনি একটু উল্টে দেন। পরে আম্মুই উল্টে দিচ্ছিল। তো যেটা বলছিলাম, আসলে সবাই সব কিছু পারে না। অনেক সিম্পল জিনিসও হয়তো আপনার কাছে মনে হচ্ছে এইভাবে সুবিধা, অন্য কারো কাছে অন্যভাবেও সুবিধা লাগতে পারে। তাই কাউকে আসলে কোনো কিছুতে ফোর্স করা উচিত নয়। তারপরেও আম্মু বলছিল দেখে আমি পরবর্তীতে ওই কাইম দিয়েই চেষ্টা করেছি উল্টানোর। তো এখানে কামরাঙ্গা কাটা হচ্ছিল, এটা দিয়ে একটা স্পেশাল জিনিস তৈরি করা হবে। আপনারা খান কিনা জানি না, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এখানে ডিম চপ বসিয়ে দিয়েছি। ডিম চপটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। একটা একটা করে হচ্ছিল আর ডাইনিং টেবিলের উপর নিয়ে রাখছিলাম যেন পরে খুব দ্রুত প্লেটগুলো সাজিয়ে ফেলতে পারি। এই যে দেখছেন এগুলো হচ্ছে ছোলা। ছোলাগুলো প্রায় ১.৫ দিন ধরে ভেজানো হয়েছে, এখন নরম হয়ে গিয়েছে। আব্বু বসে বসে ছোলাগুলো যে খোসা সেগুলো ছাড়াচ্ছিল। কামরাঙ্গা দিয়ে এই কাঁচা ছোলাগুলোই মাখানো হবে। আপনারা খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক পুষ্টিকর এবং খেতেও খুব ভালো লাগে। যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন। আগে দেখতাম আব্বু প্রায় এটা করতো বা বাইরে থেকে হলেও নিয়ে আসতো, কিন্তু ইদানিং আনে না। এই তো আমাদের মোটামুটি ইফতারগুলো সব রেডি। এখন আব্বু শরবত বানাচ্ছিল। আব্বু আম্মু যেহেতু ডায়াবেটিস আছে, আবার আমরা চিনিযুক্ত শরবত খাই, তো সব মিলিয়ে সবার গ্লাসে গ্লাসে শরবত বানানো হচ্ছিল। আর একটা গ্লাস বাড়তি রাখা হয়েছে, যেহেতু বাবুও খাবে, ওকে সেখান থেকে দেয়া হবে। আমরা আগে যেটা করতাম, একটা পাতিলে বা জগের মধ্যে একসাথে সব শরবত গুলাতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না, যেহেতু আব্বু আম্মুর জন্য আবার জিরো দিয়ে বানাতে হয়। যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চয়ই জানেন, জিরো ক্যাল একটা মিষ্টি জাতীয় জিনিস আছে, সেটা দিয়ে চিনির বদলে ডায়াবেটিস যাদের আছে তারা খেতে পারে। তো এখানে আব্বু শরবতগুলো রেডি করছিল, আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আমাদের বাসায় একটা জিনিস আমার খুব ভালো লাগে, আব্বুও সব কিছুতে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করে। অন্যান্য বাসায় দেখি শুধু মহিলারাই কাজ করে, বাট আমাদের বাসায় এমন নয়। আম্মু রেডি করে দেয় এবং আব্বুও অনেক হেল্প করে। আমার হাজব্যান্ডও সেম আমাকে অনেক হেল্প করে, যেটার জন্য আমি সব সময় খুবই কৃতজ্ঞ থাকি, যদিও মুখে প্রকাশ করি না। আর এখানে আমি প্লেটে প্লেটে বাড়ছিলাম। এই কাজটা করতে আমার খুব ভালো লাগে এবং আমি খুব দ্রুতই করতে পারি। আগে আব্বুই করতো। বয়স হতে হতে আসলে মানুষের
যে কাজের দক্ষতাও কমে যায়। আব্বু এখন কনফিউজড হয়ে যায় কাকে কোনটা দিয়েছে। বাট আমি খুব দ্রুত করতে পারি এই কাজ। এটা ছিল আমার হাসব্যান্ডের প্লেট। একদম সিম্পল। এখানে তেমন কিছুই ছিল না। অনেকে আছে অনেক কিছু প্রিপেয়ার করে। আর এই ছিল রাতের খাবার। এটাও খুবই সিম্পল রাখা হয়েছে। সাথে একটা ডিম সেদ্ধ দেওয়ার ইচ্ছা ছিল, সেটাও পরে আলসেমি করে আর করা হয়নি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।